পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করার বিল পাস সংসদে। পুতিনের সাথে বৈঠক বাতিল করে নতুন করে অবরোধ আরোপ ট্রাম্পের। ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে ট্রাম্পের টম অ্যান্ড জেরির ইঁদুর বিড়াল খেলায় ক্ষোভ। মস্কোর অভিযোগ, রাশিয়া যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা নস্যাতের চেষ্টা করছে ইউরোপ। ট্রাম্পের কোরিয়া সফর সামনে রেখে ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা উত্তর কোরিয়ার। বিটিভির ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেল কোম্পানি রোজনেফট এবং লুক অয়েলের বিরুদ্ধে অবরোধ জারি করেন। এর আগে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পুতিনের সাথে সম্ভাব্য বৈঠক বাতিলের ঘোষণা দেন। হতাশ ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, আমি যখনই পুতিনের সাথে কথা বলি খুব সুন্দর আলোচনা হয়, কিন্তু পরে সেগুলো আর কোথাও যায় না, সেগুলো আর কোনো পরিণতি পায় না। কাজেই আমি আর তার সাথে বৈঠকের নামে সময় নষ্ট করতে চাই না। তার সাথে বৈঠক মানে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। অবরোধ আরোপের পর ট্রাম্প বলেন, আমার আশা এই অবরোধ পুতিনকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করবে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নতুন অবরোধ আরোপ খুব সঠিক সিদ্ধান্ত হয়েছে। তেল কোম্পানি দুটি রাশিয়ার যুদ্ধ মেশিনে অর্থ ঢেলে আসছিল অনেকদিন ধরে। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন ইউক্রেন যুদ্ধ বন্ধে আন্তরিক নয়। তারা যুদ্ধ বন্ধ করতে চাইলে নতুন করে রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপ করত না। ট্রাম্পের এই পদক্ষেপ নিশ্চয়ই ক্ষুব্ধ করবে পুতিনকে। এক সপ্তাহ আগে ব্রিটেনও রাশিয়ার এই তেল কোম্পানির দুটির বিরুদ্ধে অবরোধ আরোপ করে। বুধবার সকালে রাশিয়া ব্যাপক ভিত্তিক বোমা হামলা চালিয়েছে গোটা ইউক্রেনে। একই দিন রাশিয়ার কোপিয়াস্ক অঞ্চলে একটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে নিহত হয়েছে অন্তত 8 জন। নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বিজয়ী হলে তিনি হোয়াইট হাউসে প্রবেশের 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু 10 মাস অতিক্রান্ত হলেও তিনি এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেননি। বস্তুত, যেখানে যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো সময় এ যুদ্ধ বন্ধ করতে পারে, সেখানে তিনিও বাইডেন প্রশাসনের মতো যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনার নামে নাটক করে চলছেন। তাছাড়া ট্রাম্পের সকালে এক কথা এবং বিকালে আরেক কথার ধরনেও হতাশ অনেকে। রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপের 3 দিন আগে তিনি হোয়াইট হাউসে জেলেনস্কিকে অপমান করে বের করে দিলেন এবং বললেন, পুতিনের শান্তি প্রস্তাব মেনে নিতে হবে জেলেনস্কিকে। কিন্তু 3 দিন পর তিনি আবার রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপ করে জেলেনস্কির পক্ষ নিলেন। ট্রাম্পের চাপে একবার সুর নরম করেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি, আবার ট্রাম্পের প্রশ্রয়ে তিনি কড়া অবস্থান নেন রাশিয়ার বিরুদ্ধে। একবার ট্রাম্প ইউক্রেনকে সব অস্ত্র দেওয়া বন্ধ ঘোষণা করেন, আবার 2 দিন পরে অস্ত্র দেওয়ার প্রস্তাব অনুমোদন করেন। এভাবে ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা নামে আসলে চলছে টম অ্যান্ড জেরির ইঁদুর বিড়াল খেলা। বিশ্লেষকদের মতে বুদাপেস্টে পুতিনের সাথে বৈঠক বাতিল করে রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপের ঘটনায় এটি এখন স্পষ্ট যে আলোচনার মাধ্যমে এই যুদ্ধ বন্ধ হওয়ার আশু কোনো সম্ভাবনা নেই। বস্তুত যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট এবং ইউরোপ চাচ্ছে এই যুদ্ধ অব্যাহত থাকুক, আর সে ফাঁদেই পা দিয়েছেন ট্রাম্প। রাশিয়ার বিরুদ্ধে বুধবারের অবরোধকে স্বাগত জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউক্রেন যুদ্ধের কারণে প্রায় 4 বছর ধরে জর্জরিত ইউরোপের অর্থনীতি, কিন্তু তারপরও কেবল প্রচণ্ড রাশিয়া বিদ্বেষের কারণে ইউক্রেনের ঘাড়ে বন্দুক রেখে যুক্তরাষ্ট্রকে দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে চায় বর্ণবাদী ইউরোপ। যুদ্ধ চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপও প্রচুর পরিমাণ অর্থ ঢালছে ইউক্রেনের পেছনে। অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপে নিয়োজিত রাশিয়ান রাষ্ট্রদূত উলিয়া জাদনোভা বলেছেন, মস্কো ওয়াশিংটন শান্তি আলোচনা নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত ইউরোপ। তারা ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি স্থাপনের চাইতে তাদের যুদ্ধ ব্যবসাকে অধিক গুরুত্ব দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্রিটেনে শুরু হতে যাচ্ছে ইউক্রেনের জন্য ড্রোন নির্মাণ। ইউক্রেনের উদ্ভাবিত অক্টোপাস নামক ড্রোন ব্রিটেনে নির্মিত হবে ব্রিটেন এবং ইউক্রেনের যৌথ উদ্যোগে। অক্টোপাস একটি ইউক্রেনিয়ান ইন্টারসেপ্টর ড্রোন। এছাড়া ইউক্রেন উন্নত করেছে তাদের সামুদ্রিক ড্রোন। কৃষ্ণসাগরে রাশিয়ার রণতরীতে আরও ভারী বিস্ফোরক নিয়ে হামলা করতে পারবে এসব জলজ ড্রোন। ইউক্রেনের শক্তিশালী জলজ ড্রোনে রয়েছে এআই টেকনোলজি। ডিফেন্স নিউজের আরেক খবরে বলা হয়েছে, ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার সুইডেন সফর করেছেন সে দেশে থেকে যুদ্ধ বিমান কেনার লক্ষ্যে। এবার গোটা পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার প্রস্তাব পাশ হয়েছে ইসরায়েলের সংসদে। বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপস্থিতিতে সংসদে এ বিষয়ে একটি প্রস্তাব পাশ করা হয়েছে। প্রস্তাবে
পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করা এবং সেখানে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। কট্টর ডানপন্থী নোয়াম পার্টির পক্ষ থেকে সংসদে এ বিষয়ক প্রস্তাব উপস্থাপন করা হয়। 120 সদস্যের সংসদে প্রস্তাবের পক্ষে 25 ভোট এবং বিপক্ষে 24 ভোট পড়ে, বাকিরা ভোটদানে বিরত থাকে। ফলে পাশ হয়ে যায় প্রস্তাবটি। বর্তমানে ফিলিস্তিন নামক যে রাষ্ট্রের কথা শোনা যায় সেটাই হলো পশ্চিম তীর। গাজার বাইরে এখানে প্রায় 28 লাখ ফিলিস্তিনি বাস করছে। বাইতুল আকসা নামক মসজিদের অবস্থান পশ্চিম তীরের জেরুজালেমে। 1967 সাল পর্যন্ত পশ্চিম তীর ছিল জর্ডানের অধীনে। 1967 সালের যুদ্ধের পর ইসরায়েল এলাকাটি দখল করে। সেই থেকে আজ অবধি এলাকাটি ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে, তবে এলাকাটি ইসরায়েল তার রাষ্ট্রের অন্তর্ভুক্ত করেনি আন্তর্জাতিক চাপের কারণে। তবে সেখানে ইসরায়েল এখন পর্যন্ত 7 লাখের বেশি ইহুদিদের জন্য বসতি স্থাপন করেছে মুসলমানদের উচ্ছেদ করে, এবং এখনও চলমান রয়েছে ইহুদি বসতি স্থাপন কার্যক্রম। বর্তমানে মাহমুদ আব্বাসের নেতৃত্বে পশ্চিম তীরে রয়েছে নামে মাত্র একটি ফিলিস্তিনি সরকার, কিন্তু তাদের বাস্তবে কোনো ক্ষমতা নেই, কারণ সেখানে মোতায়েন আছে হাজার হাজার ইসরায়েলি সেনা। একসময় বর্তমান গাজাও পশ্চিম তীরের নামে মাত্র এই ফিলিস্তিনি সরকারের অধীনে ছিল, কিন্তু 2006 সালের নির্বাচনে হামাস জয়লাভ করলেও ইয়াসির আরাফাতের উত্তরসূরি মাহমুদ আব্বাসের নেতৃত্বে ফাতাহ পার্টি তাদের হাতে ক্ষমতা দিতে অস্বীকার করে। ফলে হামাস ও ফাতাহ পার্টির মধ্যে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে হামাস গাজার নিয়ন্ত্রণ নেয় এবং সেখানে তারা তাদের শাসন জারি করে। তবে সেখানে পশ্চিম তীরের মতো ইসরায়েলি সেনা না থাকলেও এলাকাটি গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে অবরুদ্ধ করে রাখে ইসরায়েল। টানেলের মাধ্যমে গোপনে মিশরের সাথে যোগাযোগ ছিল গাজার ফিলিস্তিনিদের। নেতানিয়াহু এর আগেও ক্ষমতায় থাকতে বারবার পশ্চিম তীরকে ইসরায়েল রাষ্ট্রের অন্তর্ভুক্ত করতে চেয়েছেন, কিন্তু যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব রাজি না হওয়ায় সেটি সম্ভব হয়নি। বর্তমানে বিশ্বের প্রায় 1.5 শতাধিক দেশ পশ্চিম তীর ও গাজা নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সম্মতি দিয়েছে, কিন্তু ইসরায়েল সরকার স্বাধীন ফিলিস্তিনি নামক রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী। যুক্তরাষ্ট্র পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ করার বিরুদ্ধে অবস্থান নিলেও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষেও আজ পর্যন্ত সম্মতি দেয়নি। মার্কো রুবিও বলেছেন, পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করার যে প্রস্তাব ইসরায়েলের সংসদে পাশ হয়েছে তা ট্রাম্পের গাজা শান্তি উদ্যোগের বিরুদ্ধে। বুধবার ইসরায়েলের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগের আগে এই মন্তব্য করেন মার্কো রুবিও। বুধবার মার্কো রুবিও যখন ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দেন তখন ইসরায়েলে অবস্থান করছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের আগে বুধবার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গত 5 মাসের মধ্যে এটি ছিল প্রথম ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা দেশটির। দক্ষিণ কোরিয়া আর্মি জানিয়েছে তারা বুধবার একাধিক মিসাইল পরীক্ষা পর্যবেক্ষণ করেছে, যার আওতা ছিল 350 কিলোমিটার। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসি বলেছেন, উত্তর কোরিয়া তাদের মিসাইল পরীক্ষার কথা জানিয়েছে জাপান এবং দক্ষিণ কোরিয়াকে। আগামী রোববার ডোনাল্ড ট্রাম্পের মালয়েশিয়া সফরের কথা রয়েছে, সেখান থেকে তিনি যাবেন জাপান সফর শেষে তিনি দক্ষিণ কোরিয়ায় যোগ দেবেন এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সম্মেলনে। মালয়েশিয়ায়ও ট্রাম্প যোগ দেবেন একটি আঞ্চলিক সম্মেলনে। সিএনএনের খবরে বলা হয়েছে, ট্রাম্পের কোরিয়া সফরের সময় উত্তর কোরিয়া আরও ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালাতে পারে। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের, কিন্তু তার কোনো পরোয়া না করে দেশটি যখন খুশি মিসাইল পরীক্ষা চালিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিএস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।